নজিরবিহীন তো বটেই, কারণ পরপর দুবার ভোটে হেরে কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তার কোর্টে যাওয়ার কারণ কি ব্যাখ্যা করছেন তিনি? বলছেন যে ভবানীপুরের নির্দেশ যে ভার্ডিক্ট তাকে তিনি চ্যালেঞ্জ করছেন। কেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যে ইলেকশন পিটিশন আজ দায়ের করেছেন সেখানে তিনি যে অভিযোগগুলি করছেন তাতে তিনি বলছেন 12 রাউন্ড পর্যন্ত ভবানীপুরের যে গণনা সেটা সঠিক ছিল, কিন্তু তারপর থেকে প্রভাব খাটানো হয়েছে এবং এই প্রভাবটাকে তিনি কারচুপি হিসেবে দেখছেন। এর পাশাপাশি এই নির্বাচনকে ঘিরে একগুচ্ছ অভিযোগ তার রয়েছে। নন্দীগ্রামের বিধানসভার যিনি রিটার্নিং অফিসার ছিলেন 2021 সালে, সেই ব্যক্তি ভবানীপুরের ভোটে কি করে কাজ করেন সেটা নিয়ে তার সন্দেহ রয়েছে। এবং একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে একাধিক ব্যক্তি এসছেন। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার একাধিক পদে, গুরুত্বপূর্ণ পদে যে সমস্ত আমলারা, আইপিএসরা জায়গা পেয়েছেন, কার্যত ভোটে ফলাফল অনুকূলে বিজেপি এনে দেওয়ার জন্যই এই স্বজন পোষণ করা হয়েছে। এবং সব কিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে প্রত্যেকটা যদি পরপর জোড়া হয় তাহলে যে শৃঙ্খলা আসবে, তাতে এই ভোটটা নিরপেক্ষ ভোট ছিল না, এমনটা তার অভিযোগ। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে সময়কাল, সেই সময়কালের মধ্যে তিনি ইলেকশন পিটিশন দায়ের করেছেন। তবে 2021 সালের তার যে ইলেকশন পিটিশন করা ভবানীপুরের আগে নন্দীগ্রামের ফলাফলকে চ্যালেঞ্জ করে, সেবারও শুভেন্দু অধিকারী জিতেছিলেন 1956 ভোটে, আর এবার 15,105 ভোটে শুভেন্দু অধিকারী হারিয়েছেন, যা পরপর দুবার সিটিং চিফ মিনিস্টারকে আমাদের রাজ্যে হারানো একটা নজির তৈরি হয়ে গেছে। এই দুটি জায়গাতেই একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু কানেক্ট করছে, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হার স্বীকার করছেন না এবং ভবানীপুরের রেজাল্ট আউটের পরেও তিনি কোনোভাবেই এই হারকে তার হার বলে মেনে নিতে চাননি। অন্যদিকে দলেরই একাংশ, এই তৃণমূল কংগ্রেসের একাংশ, তারা কিন্তু এই হারটাকে হার হিসেবেই দেখছেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যে ইলেকশন পিটিশন 2021 সালে হয়েছিল, যার এখনও বিচার হয়নি, যেটা বিচারাধীন রয়েছে, এই অবস্থায় নতুন আরেকটা ইলেকশন পিটিশন করে তাহলে কি কোথাও একটা মুখ রক্ষা করার চেষ্টা করলেন? এই প্রশ্ন তুলছেন আইনজীবীদের অনেকেই। কারণ মামলা বিচারাধীন রয়েছে, হার আমি মানিনি, আমি হারিনি। এই অবস্থায় ভোটের লড়াইটাকে তিনি কোর্টে নিয়ে এসে, হাইকোর্টে নিয়ে এসে তিনি একটা মুখ রক্ষার মরিয়া চেষ্টা করলেন। যা করেছিলেন 2021 সালে তাই করলেন 2026 সালে, এবং পরপর দুইবার সিটিং চিফ মিনিস্টার পরাজিত হলেন একই ব্যক্তি শুভেন্দু অধিকারীর কাছে, এবং পরপর দুবারই তিনি ইলেকশন পিটিশন দাখিল করলেন ভোটে হেরে কোর্টে এসে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ অর্ণব। এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। ফলে স্বাভাবিকভাবে উনি কি মানতে পারছেন, কি মানতে পারছেন না, এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী নয়। যেভাবে ইলেকশন হয়েছে, ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী কী ইলিগ্যালিটিস আছে, সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন, বিকজ দি ইলেকশন হ্যাজ বিন ডান ইমপ্রপারলি। আফটার 12th round, Mamata Banerjee was beaten up and thrown away, number one. Number two, who is the RO? He is the RO of Nondigram election in 2021. And again, he has been brought in 2026 as RO. And later on, he has been made a deputy secretary of the chief minister. Who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. এবং যারাই ফেভার করেছে শুভেন্দু অধিকারীকে, তাদেরই ভালো ভালো পোস্টে নিয়ে আসা হয়েছে। দ্যাটস কারেক্ট।